গত ২৬ সেপ্টেম্বর ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দাবি করা ইসলামী ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেজে একটি হাদিসের ফটোকার্ড পোস্ট করা হয়, যেখানে বলা হয় সন্দেহ ছাড়া কবুল হয় এমন ৩ ধরনের দোয়া হলো অত্যাচারিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া এবং মা বাবার দোয়া। কিন্তু ঠিক পরের দিনই ২৭ সেপ্টেম্বর সেই ব্যাংকেই ঘটে এক বিতর্কিত ঘটনা। দক্ষতা যাচাই পরীক্ষার অজুহাতে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতার সঙ্গে কাজ করা প্রায় ৫,০০০ কর্মকর্তাকে পরীক্ষায় বসিয়ে পরবর্তীতে ছাঁটাই করা হয়, যা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক নজিরবিহীন ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। অভিযোগ উঠেছে কোনো প্রকার সতর্কতা, মানবিক বিবেচনা বা আর্থসামাজিক প্রভাব মূল্যায়ন ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে একদিনের মধ্যে হাজারো পরিবারে নেমে এসছে অনিশ্চয়তার অন্ধকার। দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ, ক্ষোভে ফুঁসে ওঠে ভুক্তভোগীরা। আজ আমরা কথা বলবো সেই চাকরি হারানো এমন কয়েকজন কর্মকর্তার সঙ্গে, যাদের চোখে এখন হতাশা আর অজানা ভবিষ্যতের ভয়। আমি মোহাম্মদ মুক্তার রশিদ। আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে কর্মরত ছিলাম। আমার জয়েনিং ডেট জুন ১, ২০২১। আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে জয়েন করেছি ২০২১ সালে। তো জনাব মুক্তার রশিদ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছরের বেশি সময় কাজ করার পর কোন ধরনের দক্ষতা সংকটের কারণে আপনাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো? আমরা আসলে এটা যদি বলতে চাই যে আমাদেরকে প্রতি বছরই কিন্তু ব্যাংকের একটি ইন্টারনাল অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর যে মার্কসটা বলা হয়, আমাদের প্রতি বছর আমাদের কাজের যে দক্ষতা সেটা মূল্যায়ন করার জন্য একটি মার্ক আমাদেরকে দেওয়া হয়। তো আমরা ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ দক্ষতার সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে কর্মরত ছিলাম এবং আমরা আমাদের দেশ ও জাতির সেবায় আমরা নিয়োজিত ছিলাম। এখন দক্ষতার যে বিষয়টি, এটি আসলে ম্যানেজমেন্টের সম্পূর্ণ একটি গায়ে জোরে আসলে ওনারা এই ধরনের একটি পরীক্ষা নামক একটি নাটক আসলে ওনারা আমাদেরকে মঞ্চস্থ করতে চেয়েছিলেন। এখন যদি আসলে দক্ষতা মূল্যায়ন করার প্রয়োজনে হয়, তাহলে আমাদের বাৎসরিক যে এসিআর এর রিপোর্ট, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর যে রিপোর্টটা আছে, সেই রিপোর্টটার আসলে মানদণ্ডটা কি, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। যদি আমাদের দক্ষতা না থেকেই থাকে, প্রতি বছর আমাদেরকে যে এসিআর এর নাম্বার দিয়ে মূল্যায়ন করা হয়, তাহলে সে মূল্যায়নের পিছনে উদ্দেশ্যটা কি? সেটি কি আমাদের দক্ষতা যাচাইয়ের জন্য স্ট্যান্ডার্ড একটি মানদণ্ড নয়? এটা আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কাছে একটি প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, আপনি যে ২০২১ সালে জয়েন করলেন, তো আপনার ছাঁটাইয়ের আগ অবধি আপনার কি কোনো প্রমোশন হয়েছিল? আমার কোনো প্রমোশন হয়নি, কিন্তু আমাকে ২০২৪-এর ৫ আগস্ট পরবর্তী অভ্যুত্থান সময়ে সেপ্টেম্বর ১১ তারিখে আমাকে প্রমোশনের জন্য কল করা হয়েছিল। আমি প্রমোশনের ভাইভাতে অ্যাটেন্ড করেছিলাম। কোনো এক অজানা কারণে আসলে আমাকে প্রমোশনটা দেওয়া হয়নি। আমি আসলে জানি না ঠিক এটার পিছনে কারণ কি, কারণ আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ভাইভা দিয়েছিলাম। বর্তমান যিনি এমডি জনাব ওমর ফারুক খান, উনি আমার ভাইভা নিয়েছিলেন এবং উনি আমাকে যে ধরনের যে প্রশ্নগুলো করেছিলেন, আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা প্রশ্নের সঠিকভাবে এবং সুন্দর আনসার দিয়েছি। এবং আরো দুঃখজনক ব্যাপার যে আমরা ২০২১ থেকে ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত আমাদের চট্টগ্রামের যে নিয়োগগুলো ছিল, ওনাদেরকেও আসলে মোটামুটি যারা এলিজিবল ছিল প্রমোশনের জন্য সবাইকে কল করা হয়েছে, কিন্তু নট এ সিঙ্গেল পার্সন, নট এন ইন্ডিভিজুয়াল পার্সন ওনারা আসলে প্রমোশনের আওতায় এনেছেন। তাহলে এটার পিছনে নিশ্চয়ই আসলে একটি প্রমোশনমূলক উদ্দেশ্য আছে, কারণ এতগুলো আপনার এমপ্লয়ি ওনারা তো বিগত বছরে প্রমোশন পেয়েছেন। যারা ১৭ থেকে ২৪ সাল আমরা জয়েন করেছেন, ওনারা প্রমোশন পেয়েছেন এবং ১৭ পূর্ববর্তী সময়ে যারা জয়েন করেছেন সকলেই তো প্রমোশন পেয়েছেন। আর ব্যাংকিং আসলে এমন একটি বিষয় যে আপনি কাজের সাথে সাথে আপনার দক্ষতাটা কিন্তু আমরা ডে বাই ডে ইনক্রিজ করে। তো ওনারা আমাদের দক্ষতাটাকে, আমাদের কাজের মূল্যায়ন না করে আমাদেরকে কোনো ধরনের প্রমোশন ওনারা আসলে দেননি। এটার পিছনে কারণ কি সেটা আসলে আমাদের কাছে ক্লিয়ার না। আমরা আসলে জানি না কেন ওনারা আমাদের নট এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পার্সনকে ওনারা প্রমোশন দেননি। আচ্ছা, আপনার যেটা নিয়োগ ছিল ২০২১ সালে, সেটা কি কোনো বিশেষ কোনো পদ্ধতিতে ছিল নাকি আপনি পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছিলেন? আমাদের ইসলামী ব্যাংকের যে এইচআর পলিসি আছে, এইচআর পলিসি সম্পূর্ণ মেনটেন করে যেভাবে নিয়োগগুলো হয়ে থাকে, আমার ব্যক্তিগতভাবে আমার নিয়োগ সেই এইচআর পলিসিকে মেনটেন করে নিয়োগ হয়েছে। এবং আমাদের একটি সার্কুলার ছিল, ইঞ্জিনিয়ারিং এর একটি সার্কুলার। ওই সার্কুলারের বেসিসে আমার মৌখিক পরীক্ষার মাধ্যমে
আমাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমি দক্ষতার সাথে 2021 থেকে 2025 আমি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, যে ডিভিশন আমি জয়েন করেছি সেই ডিভিশনে আমি দক্ষতার সহিত 4.5 বছর আমি সার্ভ করেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কে। এই যে বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষা, এটা হঠাৎ করে কেন উদ্ভব হলো? এটার পিছনে আসলে আমাদের যেটা মনে হয়, এটার পিছনে নিশ্চয়ই কোনো একটি রাজনৈতিক একটি ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে কি, আমরা 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক ক্লিনার, মেসেঞ্জার, সাব স্টাফ যারা আছেন ওনাদেরকে রাত 3টায় আসলে কোনো ধরনের যোগ্যতা মূল্যায়ন ছাড়া রাত 3টায় একটি SMS এর মাধ্যমে ওনাদেরকে 2টি, 3টি, 4টি এই ধরনের প্রমোশন দিয়ে ওনাদেরকে অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেক ভাই আছেন যারা আসলে ঠিক মতো কম্পিউটার অন করতে জানেন না, ওনারা ব্যাংকিং রিলেটেড নলেজটা ওনাদের নেই। আমি যেহেতু ওনাদের সাথে কাজ করেছি, আমি এই ব্যাপারটা এনশিওর করছি যে ওনাদের মধ্যে ম্যাক্সিমাম ওনাদের আসলে এই দক্ষতাটা নেই। তাহলে আসলে যদি আপনার দক্ষতাটা মূল্যায়ন করার প্রয়োজনই হয়, তাহলে যে ভাইয়ের আসলে পূর্ববর্তী কোনো ধরনের অভিজ্ঞতা নেই ওনাদেরকে আসলে যোগ্যতা মূল্যায়ন পরীক্ষাটা নেওয়াটা উচিত নয় কি? কিন্তু আমাদের ইসলামিক ম্যানেজমেন্ট ওনারা এই যারা আমাদের মেসেঞ্জার সাব স্টাফদেরকে প্রমোশন দিয়ে অফিসার পদে নিয়োগ দিয়েছেন, ওনাদেরকে কিন্তু এই যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় তালিকাভুক্ত করা হয়নি। এখানে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে 2017 থেকে 24 সাল পর্যন্ত যারা ইসলামী ব্যাংকে নিয়োগ হয়েছেন ওনাদেরকে শুধুমাত্র এই যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় তালিকাভুক্ত করা হয়েছে। ওনারা তো অলরেডি আমরা প্রত্যেকে 5 থেকে 7 বছরের মতো এখানে অভিজ্ঞতা আছে, কাজের অভিজ্ঞতা আছে। তাহলে নতুন করে আসলে যোগ্যতা কেন মূল্যায়ন করা লাগবে, সেটা তো আসলে আমাদের বোধগম্য নয়। যদি যোগ্যতা মূল্যায়ন করার প্রয়োজনে হয়, তাহলে যারা আসলে কোনো ধরনের পরীক্ষা ছাড়া, কোনো ধরনের মূল্যায়ন ছাড়া একটি SMS এর মাধ্যমে রাত 3টায়, তাও অফিসারদেরকে জিম্মি করে ওনারা প্রমোশন নিয়েছেন, তাহলে যোগ্যতা তো ওনাদের আসলে মূল্যায়ন করার প্রয়োজন। এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, আপনি আমাকে ম্যানেজমেন্টের কথা বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার পরবর্তী সময়ে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাপী অনেকগুলো বিক্ষোভ সমাবেশ, অনেক প্রতিবাদ আমরা দেখেছি সর্বস্তরের মানুষের। তো এত প্রতিবাদের পরও, এত সমালোচনার পরও বর্তমান ম্যানেজমেন্টের অবস্থানের কারণ কি মনে হয় আপনার? আমাদের বর্তমান ইসলামী ব্যাংকের যে ম্যানেজমেন্ট, ওনারা 5 আগস্ট পরবর্তী সময় থেকে আসলে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন। আমরা তখন থেকে আসলে লক্ষ্য করছি ওনাদের মধ্যে একটি চট্টগ্রাম বিদ্বেষ আচরণ, একটি চট্টগ্রাম বিদ্বেষ মনোভাব ওনাদের মধ্যে আছে। ওনারা আমাদের সাথে কাজে অথবা কথায় এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতাম, ওনাদের এই জিনিসটা ফুটে উঠতো। এখন ওনারা এই যে বিদ্বেষ একটি মনোভাব, এইটাকে আসলে আপনার সামনে রেখে এই জিনিসটাকে ওনারা ফোকাস করে আমাদেরকে এই ধরনের একটা পরীক্ষার ওনারা মূল্যায়ন নামক একটি নিয়োগ পরীক্ষা। আপনারা জানেন যে এইখানে যে নোটিশটা ছিল, এটি ছিল একটি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, কিন্তু পরীক্ষার হলে এবং প্রশ্নপত্রে এটিকে নাম দেওয়া হয় নিয়োগ পরীক্ষা। তো আমরা আসলে এত বছর এখানে সার্ভ করার পর, একটা প্রতিষ্ঠানে সার্ভ করার পর তো নতুন করে আমরা এখানে নিয়োগ পরীক্ষা দিতে পারি না। আপনাকে যে চাকরিচ্যুত করা হলো, আপনাকে কি এটার জন্য অফিসিয়ালি লেটার প্রদান করা হয়েছে? এখানে আপনারা জানেন যে আমাদের যেটি ব্যাংকিং পলিসি অনুযায়ী যদি কাউকে আমরা টার্মিনেট করতে হয়, তাকে 3 মাসের নোটিশ প্রদান করা লাগে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া লাগে, এবং 3 মাসের সুযোগ সুবিধা সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পর তাকে টার্মিনেট করার একটি বিধান আছে। কিন্তু সেক্ষেত্রে ইসলামী ব্যাংক পিএলসি আমাদের কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ব্যতীত, আমাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া ব্যতীত ওনারা কোনো কারণ ছাড়াই আসলে আমাদেরকে টার্মিনেট করেছে, এবং এই টার্মিনেশনের আসলে অফিসিয়াল কোনো চিঠি আমাদের কোনোটা দেননি। অর্থাৎ এটা বাংলাদেশের কোনো প্রচলিত কোনো নিয়মের আওতায় পড়েনি। ওনারা বাংলাদেশের যে প্রচলিত আইন এবং নিয়ম, এটা সম্পূর্ণ ওনারা অগ্রাহ্য করে, কোনো ধরনের তোয়াক্কা না করে আসলে এই প্রায় 5000 প্লাস আপনার এমপ্লয়িকে ওনারা টার্মিনেশন লেটার দিয়েছে। তো আপনার কি মনে হয় না এই যে প্র্যাকটিসটা, এটা আগামী দিনে অন্য কেউ করতে পারে? আমরা 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে একটি নতুন বাংলাদেশের আসলে স্বপ্ন দেখেছিলাম, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে মানুষ আসলে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যে একটি বৈষম্যমূলক আচরণ, যে একটি আঞ্চলিক ওনারা বৈষম্য আসলে তৈরি করেছেন, এটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়, অন্তত 5 আগস্ট পরবর্তী সময় তো নয়। যেহেতু ওনারা এই ধরনের আসলে একটি উদাহরণ তৈরি করেছেন,
এখন ভবিষ্যৎ তো আসলে বলা যায় না, তবে আমরা হয়তো অনুমান করতে পারি যে কোন এক সময় হয়তো বা এই ব্যাপারটা অন্য কারোর সাথেও ঘটতে পারে। বাংলাদেশের সরকার বা বিচার ব্যবস্থার প্রতি আপনাদের প্রত্যাশা কি? আমাদের বাংলাদেশের মাননীয় সরকার প্রধান এবং আমাদের যে বিচার ব্যবস্থা তার উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিল আমরা এই পরীক্ষার ব্যাপারে, এবং হাইকোর্ট আসলে আমাদেরকে একটি রুল জারি করেছিলেন। এই রুলটি আসলে নিষ্পত্তি হওয়ার আগেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্পূর্ণ গায়ে জোরে ওনারা এই পরীক্ষাটা আসলে নিয়ে নিয়েছেন, যে রুল এখনো পর্যন্ত আসলে নিষ্পত্তি হয়নি। হাইকোর্টের যে রুল পেন্ডিং ছিল ওটা নিষ্পত্তি না করে ওনারা পরীক্ষা নিয়ে নিয়েছেন। আমরা সেই রুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে পরীক্ষাটিকে বয়কট করেছিলাম। তো অবশ্যই আমরা আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কতটুকু আইনকে ওনারা মান্য করেন, কতটুকু গ্রাহ্য করেন, সে বিষয়টা আসলে প্রশ্নাতীত। তো হঠাৎ করে যে একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়লেন, বর্তমানে আপনি কিভাবে জীবনযাপন করছেন? আসলে আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আসলে আমাদের ইনকামের উপরে নির্ভরশীল। তো হুট করে আসলে এভাবে একটি অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমরা আর্থিকভাবে মানসিকভাবে আসলে আহ, একটি করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে ধাবিত হচ্ছি। আমরা জানি না আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে, কারণ আমরা জানি আমরা মধ্যবিত্ত মানুষ, আসলে আমাদের এই আমাদের এই আয়ের উপরে আমাদের সংসারটা চলে। যদি অতি শীঘ্রই আমাদের এই চাকরিটা ফেরত দেওয়া না হয় বা আমাদের আয়ের কোনো ব্যবস্থা আমাদেরকে সরকার যদি কোনো ব্যবস্থা করে না দেয়, তাহলে হয়তোবা আমাদের একটি মানবেতর জীবন যাপনের দিকে আমরা ধাবিত হচ্ছি।